আজ আমরা তিস্তা নদীর পশ্চিম পাড়ে জলপাইগুড়ি জেলার একটা গ্রাম গজলডোবা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, গজলডোবা। শিলিগুড়ি থেকে খুব বেশি দূরে নয়, একদম বৈকুণ্ঠপুর জঙ্গলের পাশেই। ঠিক। এখানকার মূল আকর্ষণ তো অবশ্যই তিস্তা ব্যারেজ, মানে যেটা ১৯৮৫ সালে মূলত সেচের জন্য তৈরি হয়েছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মূলত সেচের জন্যই। আমাদের কাছে বেশ কিছু সূত্র আছে, কিছু ট্রাভেল গাইড, উইকিপিডিয়া, রিসেন্ট কিছু খবরের কাগজের রিপোর্ট, আবার নদী আর তার প্রভাব নিয়ে কিছু গবেষণাপত্রও আছে। হুম। আজকের আলোচনাটা আমরা চেষ্টা করব গজলডোবার প্রাকৃতিক সৌন্দর্য, ট্যুরিজমের সম্ভাবনা, এগুলোর পাশাপাশি তিস্তা ব্যারেজকে ঘিরে যে বৃহত্তর একটা প্রেক্ষাপট আছে সেটাও বুঝতে। ঠিক। আর এই সূত্রগুলো থেকে গজলডোবার অনেকগুলো দিকই উঠে আসবে। মানে পরিবেশের দিক থেকে এর গুরুত্ব, স্থানীয় মানুষের জীবনযাত্রা, আবার দেখুন নদী ব্যবস্থাপনার মতো জটিল বিষয়গুলোও কিন্তু এর সাথে জড়িয়ে আছে। তাহলে শুরু করা যাক। গজলডোবা তো ইদানিং পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে, তাই না? হ্যাঁ, ধীরে ধীরে পরিচিতি বাড়ছে। তিস্তা নদীর ধার, পাশে বৈকুণ্ঠপুর জঙ্গল, মানে লোকেশনটা সত্যিই খুব সুন্দর। মনোরম, একদম। পশ্চিমবঙ্গ সরকার তো এখানে ভোনের আলো নামে একটা বেশ বড়সড় পর্যটন কেন্দ্র তৈরি করেছে, প্রায় ২০০ একর জায়গা জুড়ে। হ্যাঁ, শুনেছি। আধুনিক অনেক সুবিধাই আছে নাকি সেখানে? হ্যাঁ, ওয়াইফাই, এসি, পাওয়ার ব্যাকআপ এসব আছে। আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আচ্ছা, তবে দেখুন, শুধু দৃশ্য বা সুবিধার জন্য নয়, আমার মনে হয় গজলডোবার আসল টানটা অন্য জায়গায়। সেটা কি? আরে, এটা পক্ষী প্রেমীদের জন্য একটা অসাধারণ জায়গা। মানে স্বর্গরাজ্য বলা চলে। ও, ব্যারেজের যে জলাধার, সেটাকে কেন্দ্র করে ২০১৬ সালে প্রায় ১৪ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে পাখি বিতান নামে একটা অভয়ারণ্য তৈরি করা হয়েছে। পাখি বিতান। আচ্ছা। শীতকালে কোথা থেকে পাখি আসে ভাবুন। লাদাখ, মধ্য এশিয়া, মঙ্গোলিয়া, রাশিয়া, সাইবেরিয়া, এমনকি ইউরোপ থেকেও প্রচুর পরিযায়ী পাখি ভিড় করে। তাই নাকি? কি কি পাখি দেখা যায় মূলত? যেমন ধরুন বার হেডেড গুজ, রুডি শেলডাক, গ্রেট ক্রেস্টেড গ্রিব, এরকম অনেক। একটা সমীক্ষায় তো ১২০টারও বেশি প্রজাতির পাখির উল্লেখ পাওয়া গেছে। ১২০টারও বেশি? সত্যি দারুণ তো। হ্যাঁ, আর শুধু পাখি নয়, পাশের বৈকুণ্ঠপুর জঙ্গলটাও খুব গুরুত্বপূর্ণ। ওখানে হাতি দেখা যায়, আবার শ্রীকৃষ্ণ রুক্মিণীর একটা লোককথাও চালু আছে ওই জঙ্গল ঘিরে। ইন্টারেস্টিং। জীববৈচিত্র্য শুধু পাখিতেই শেষ নয়, গাছপালার কথাও বলতে হয়। একটা সমীক্ষায় ৮১ রকমের গাছপালাও নথিভুক্ত হয়েছে, তার মধ্যে শিম্বি গোত্রের মানে ফ্যাবেসিয়ে পরিবারের গাছের প্রাধান্য বেশি। হুম। তবে একটা চিন্তার বিষয়ও আছে। কিছু আগ্রাসী উদ্ভিদ, যেমন ধরুন ল্যান্টানা, মিকানিয়া, পার্থেনিয়াম, এগুলো কিন্তু স্থানীয় জীববৈচিত্র্যের জন্য বেশ ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই আগ্রাসী উদ্ভিদগুলো, এগুলোকে পাখি বিতানের পরিযায়ী পাখিদের থাকার জায়গার জন্য কোনো সমস্যা তৈরি করছে? মানে ওদের হ্যাবিট্যাটে? হ্যাঁ, এটা একটা উদ্বেগের বিষয় তো বটেই। দেখুন, এই আগ্রাসী প্রজাতিগুলো কি করে, স্থানীয় গাছপালাগুলোকে হটিয়ে দেয়। ফলে পাখিদের খাবার বা বাসস্থানের যে স্বাভাবিক পরিবেশ সেটা নষ্ট হতে পারে। এটা সেখানকার জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। বুঝলাম। আচ্ছা, সম্প্রতি গজলডোবা আবার খবরে এসেছে, কিন্তু অন্য একটা কারণে। হ্যাঁ, ওই ব্রিজটা নিয়ে তো। ঠিক। তিস্তা ব্যারেজের উপরের যে সেতুটা, সেটা মেরামতির জন্য ২৭শে এপ্রিল, মানে এবছর ২০২৫-এর ২৭শে এপ্রিল থেকে পুরো ১৪০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। ওহ, বেশ লম্বা সময়ের জন্য। হ্যাঁ, শুধু পথচারীরা নাকি ফুটপাত ব্যবহার করতে পারছেন। এর ফলে তো পর্যটনে একটা বড় প্রভাব পড়েছে নিশ্চয়ই। প্রভাব তো পড়েইছে। আর সেটা স্থানীয় ব্যবসায়ীদের কথা শুনলেই বোঝা যায়। দোকানদার, বোট চালক, যারা সাইকেল ভাড়া দেন, সবাই বেশ ক্ষতির মুখে। সেটাই স্বাভাবিক। একসময়ে উইকেন্ডে যে জায়গাটা জমজমাট থাকত, সেটা এখন প্রায় ফাঁকা। সেতু বন্ধ থাকার ফলে কি হয়েছে, লাটাগুড়ি, মালবাজার বা ডুয়ার্সের অন্য দিক থেকে আসা পর্যটকরা, যারা আগে হয়তো ফেরার পথে গজলডোবা হয়ে যেতেন, তারা এখন সেবক রুট ধরছেন। মানে গজলডোবাটা এড়িয়ে যাচ্ছেন? একদম। ফলে গজলডোবা কার্যত বাইপাসড হচ্ছে। ওই যে পাখি বিতানের কথা বললাম, ওখানকার ৭২টা বোট নাকি প্রায় বসেই আছে। এমনও শোনা যাচ্ছে কোনো উইকেন্ডে একজনও ট্যুরিস্ট আসেননি। সাংঘাতিক অবস্থা তো। এই সাময়িক অসুবিধাটা তো পরিষ্কার,
কিন্তু আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো তো তিস্তা ব্যারেজের কিছু দীর্ঘমেয়াদী প্রভাবের দিকেও ইঙ্গিত করছে, তাই না? হ্যাঁ, এবং সেই প্রসঙ্গটা বেশ জরুরি। কিছু গবেষণা আর রিপোর্ট বলছে ব্যারেজ পরিচালনার একটা প্রভাব ভাটিতে, বিশেষ করে বাংলাদেশে দেখা যাচ্ছে। কি রকম প্রভাব? যেমন ধরুন, ব্যারেজটা যেভাবে অপারেট করা হয়, মানে শীতকালে জল কম ছাড়া হয়, আবার বর্ষায় হয়তো হঠাৎ বেশি জল ছাড়া হয়, এর ফলে নদীর তীরে ভাঙন বেড়েছে, পলি জমার ধরন বদলেছে, আর তার জন্য জমির ব্যবহারেও পরিবর্তন এসছে। ওহ, আচ্ছা। আর এর সরাসরি প্রভাব পড়েছে তিস্তার ওপর নির্ভরশীল মৎস্যজীবী সম্প্রদায়ের উপর। মানে মাছের পরিমাণ কমে যাওয়া, জীবিকা হারানো, এমনকি ভিটেমাটি ছেড়ে চলেও যেতে হয়েছে অনেককে, এরকম তথ্যও পাওয়া যায়। এটা তো বেশ সিরিয়াস। দেখুন, এটা আসলে একটা জটিল আন্তঃসীমান্ত নদীর জল ব্যবস্থাপনার বিষয়। মানে যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে বইছে, তার জল ব্যবহার নিয়ে দেশগুলোর মধ্যে বোঝাপড়া দরকার। হ্যাঁ, তিস্তা তো ভারত আর বাংলাদেশ দুটো দেশের মধ্যেই পড়ছে। ঠিক ১৯৮৩ সালে একটা অন্তর্বর্তীকালীন জলবন্টন চুক্তি হয়েছিল বটে, কিন্তু ২০১১ সালে একটা পূর্ণাঙ্গ চুক্তি হওয়ার কথা থাকলেও সেটা রাজনৈতিক কিছু সংবেদনশীলতার কারণে আর চূড়ান্ত হয়নি। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, গজলডোবা একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্যে ভরপুর একটা দারুণ আকর্ষণীয় জায়গা, অবশ্যই। তেমনি তিস্তার মতো একটা গুরুত্বপূর্ণ এবং একই সাথে বেশ স্পর্শকাতর নদীর ব্যবস্থাপনার একেবারে কেন্দ্রে এর অবস্থান। একদম। গজলডোবার আলোচনাটা আসলে এটাই মনে করিয়ে দেয় যে আমরা যখন উন্নয়নের কথা ভাবি, পরিকাঠামো তৈরি করি, প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি, তখন তার প্রভাব পরিবেশ আর মানুষের জীবনের ওপর কতটা গভীর আর বহুমুখী হতে পারে। ঠিক। একদিকে সেচ, বিদ্যুৎ বা পর্যটনের মতো প্রয়োজনগুলো থাকে, আবার অন্যদিকে নদীর স্বাভাবিক ছন্দ, পরিবেশ আর বিশেষ করে ভাটির অঞ্চলের মানুষের জীবন জীবিকা, এই সবকিছুর মধ্যে ভারসাম্য রাখাটা কিন্তু খুবই কঠিন একটা কাজ। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করতে হচ্ছে। তবে একটা প্রশ্ন বা ভাবনা হয়তো রেখে যাওয়া যায়। বলুন। গজলডোবার মতো জায়গার ভবিষ্যৎ উন্নয়নটা ঠিক কিভাবে হওয়া উচিত? মানে একদিকে পর্যটনের বিপুল সম্ভাবনা, স্থানীয় মানুষের রোজগারের চাহিদা, আর অন্যদিকে তিস্তার মতো একটা পরিবর্তনশীল নদী যা একাধিক দেশ ব্যবহার করে, তার বৃহত্তর পরিবেশগত এবং মানবিক দিকগুলো, এই সবকিছুর মধ্যে